আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে বিন্যাস অধ্যায়ের সর্বশেষ পর্ব নিয়ে কথা বলবো। আমরা বিগত পর্বগুলোতে বিন্যাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি এবং সর্বশেষ পর্বটিতে আমরা বিভিন্ন প্রকার শর্তমূলক বিন্যাস নিয়ে কথা বলেছি। আমাদের আজকের আলোচনায় আর শর্তমূলক যে বিন্যাস নিয়ে কথা বলেছি, ঠিক সেখান থেকেই আমরা শুরু করতে চাই। এক্ষেত্রে শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। যদি শুনতে পান তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আমি শুরুতে একটু জিজ্ঞাসা করতে চাই যে আমাদের গত যে ক্লাসটি আমরা নিয়েছিলাম, এই গত ক্লাসের বিশেষ করে 37 থেকে 46 পর্যন্ত, অর্থাৎ 37 থেকে 46 পর্যন্ত যে অঙ্কগুলো, এর ভিতর কোনটা কোনটা আপনি বুঝতে পারেননি একটু কমেন্টে জানাতে পারেন। আমি এরিয়াটা বলে দিচ্ছি। 37 থেকে 46 পর্যন্ত কোন কোন অঙ্ক বুঝতে পারেননি একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন প্লিজ। দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এখানে কোন কোন অঙ্ক আপনি করতে পারেননি অথবা করতে গিয়ে হয়নি। অর্থাৎ প্রথমে এবং শেষে টি থাকতে হবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আপনি যদি এই যে টিটি দেখতে পাচ্ছেন, এই টি প্রথমে এবং শেষে রাখতে হবে। যদি প্রথমে এবং শেষে রাখেন তাহলে কি ঘটতে পারে? প্রথমত হচ্ছে এই টিটাকে প্রথমে রাখতে হবে, ওটা বাদ দিয়ে দেন। এই টিটাকে শেষে রাখতে হবে, ওটা বাদ দিয়ে দেন। আমরা গত ক্লাসে বলেছিলাম যখন এই ধরনের শর্ত থাকবে যে কোনো উপাদানকে ফিক্সড করে দেয়া হবে, স্থির করে দেয়া হবে, কি করে দেয়া হবে? স্থির করে দেয়া হবে, তখন মনে রাখবেন যদি কোনো উপাদানকে স্থির করে দেয়া হয় তাহলে ওই উপাদানটি আমাদের বিন্যাসে অংশগ্রহণ করবে না। অর্থাৎ ওকে বাদ দিয়ে আমরা বাকি উপাদানগুলোর বিন্যাস যথা নিয়মে আমরা কমপ্লিট করব। তাহলে সেটি যদি হয়, এখানে টি এবং এই টি যেহেতু সবসময়ের জন্য প্রতিটি বিন্যাসেই তারা থাকবে, তার মানে এরা নিজেরা নতুন কোনো বিন্যাস তৈরি করবে না। অর্থাৎ এরা যে বিন্যাস তৈরি করবে তাদের মাঝে শুরু ও শেষে এরা সবসময় থাকবে। ওকে, তাহলে এটি যদি হয় তাহলে আমরা একটু দেখি যে এখানে তাহলে কে কে বিন্যাস তৈরি করতেছে। অর্থাৎ এখানে এম এ এইচ ই এম এ সি এস, 1 2 3 4 5 6 7 8। এখানে আমার টি আছে, হ্যাঁ, টিটা তো এখানে নিয়ে আসছি। 1 2 3 4 5 6 7 8। এখানে আমাদের টোটাল কনসেপ্টে দেখুন তো আমাদের কোথায় একটা হ্যাঁ, আমি তাই ভাবতেছিলাম এখানে আইটা মুছে ফেলেছি। ম্যাথমেটিক্স, তার মানে এখানে আই হবে সিএস হবে।
অর্থাৎ তাহলে এখানে আমার যাদেরকে নিয়ে আমি বিন্যাস তৈরি করব তারা হচ্ছে এখানে 9টি উপাদান। তাহলে 9টি উপাদান নিয়ে আমরা বিন্যাস শুরু করতেছি। এখন লক্ষ্য করেন যে এই 9টি উপাদানকে আমরা যদি লক্ষ্য করি, এখানে m হচ্ছে 2 বার আছে। প্রথমত আমরা 9 ফ্যাক্টোরিয়াল লিখে নিচ্ছি। ওকে, আমরা এখানে বিন্যাস যদি মোড বিন্যাস বের করি, মোড বিন্যাস, তাহলে কি করব, প্রথমত আমার 9 ফ্যাক্টোরিয়াল আমরা লিখে নেব, প্রথম কাজ। তারপরের কাজ হচ্ছে এখানে m আছে দুটো, 2 ফ্যাক্টোরিয়াল লিখব, রাইট। একইভাবে লক্ষ্য করুন যে এখানে a আছে কয়টা, একটা, দুইটা, আর a নেই, তার মানে এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল ইউজ করব, রাইট। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এইচ আমাদের রিপিট নেই, ই আমাদের রিপিট নেই, তার মানে কি আমাদের আই রিপিট নেই, সি রিপিট নেই, একইভাবে আমাদের এসও রিপিট নেই। অর্থাৎ এই যে আমাদের বিন্যাসটা আমরা সাজালাম, এবার এদেরকে আমরা যদি রেজাল্ট যেটি বের করব সেটি আমাদের মূলত উত্তর হবে। অর্থাৎ এখানে একে ভাঙ্গান 9, 8, 7, আর ভাঙ্গানোর দরকার নেই অবশ্যই, অথবা এখানে 7 ফ্যাক্টোরিয়ালের মান বসিয়ে দিতে পারেন। এখানে 2 × 2, অর্থাৎ আমরা যদি দেখি এটি দিয়ে এটি কাটলে এখানে 4 দুগুণে কত হবে, 8 হবে। তার মানে 18, 9 দুগুণে 18 × 7 ফ্যাক্টোরিয়ালের মান আপনি যদি 50, 40 বসিয়ে দেন তাহলে সরাসরি হয়ে যাচ্ছে। এখন আগে দেখতে হবে যে এখানে অপশনে মান কি অবস্থায় দেওয়া আছে। ওকে, অপশনে এটা গুণ করা অবস্থায় দেওয়া আছে, তাহলে আপনাকে গুণ করে নিতে হবে। ওকে, তাহলে আপনি যদি এটা গুণ করে নেন তাহলে সবচেয়ে ভালো ছিল কি গুণটাকে আরো একটু সহজ করতে পারতেন, যেমন 9 × 2 এটাকে যদি আগে গুণ করে নিতেন তাহলে দেখা যাচ্ছে এখানে কত, এখানে 5040, তার মানে এটা 10,080 হতো, 10,000 কি হতো, 10,080 হতো, রাইট। এবার আপনি আবার গুণ করেন, আবার যদি গুণ করেন তাহলে এখানে 90,000 হবে। তারপর আপনি এটা শুরুতে একটু গুণ করে দিন, 9 0 8 নং 72-এর 2, তাহলে হাতের 7, তাহলে 7 থাকলো, রাইট। আর হচ্ছে কত, 90,720। দেখুন অপশনে আমার এটি আছে কিনা, আছে আমাদের 90,720 হচ্ছে ডি নাম্বার অপশনে, তার মানে এটি হচ্ছে আমাদের মূলত উত্তর। ক্লিয়ার? এবার একটু কমেন্টে জানান যে অঙ্কটি বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। খুব দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। থ্যাংক ইউ। তবে আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা কোন কোন অঙ্কগুলো বুঝতে পারেননি সেটি যদি কমেন্টে জানাতেন তাহলে আমার বুঝতে একটু সুবিধা হতো। ওকে, তাহলে চলুন আমরা একটু সামনে এগোতে থাকি। ওকে, তাহলে আমরা এবার ঠিক পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে কি বলা হচ্ছে দেখেন, পরবর্তী অঙ্কে বলা হচ্ছে 38 নম্বর অঙ্কটিতে প্রতিবার প্রথম ও শেষে ইউ রেখে ক্যালকুলাস শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যায়।
অর্থাৎ এই ক্যালকুলাস শব্দটাকে আপনি সাজাবেন, কিন্তু শর্ত হচ্ছে প্রতিবার শেষে কিউ, প্রথম ও শেষে ইউ রাখতে হবে। প্রথম আর শেষে কি রাখতে হবে? ইউ রাখতে হবে। তার মানে ইউ বাদ দিয়ে দেন, তাহলে কি থাকলো? এরা থাকলো। এদেরকে নিয়ে আপনারকে বিন্যাস করতে হবে, রাইট? তাহলে উপাদান কয়টা রইলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে আপনার হচ্ছে কত? 6 ফ্যাক্টোরিয়াল। এখন এরপর এখানে আমার সি আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। আমার এল আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 এখানে 5 4, রাইট? তারপর ওকে, আপনি চাইলে পুরোটাই ভাঙাতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে পুরোটাই না ভাঙে, যেহেতু 6 ফ্যাক্টোরিয়াল মাত্র চাইছে, 720 একবারে লিখে ফেলতে পারেন, সেটি ভালো। তাহলে এখানে 2 × 2, রাইট? তাহলে 4 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হবে? 4 কে 4 থাকে 3, 32। তাহলে 4টা আমাদের কত? 32। এখানে আমাদের উত্তর হচ্ছে 180। তার মানে এই টাইপের অঙ্ক আসলে পারবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে এবার আমরা একটু সামনে এগোতে থাকি। দেখুন তো 39 নম্বর অঙ্কটা পারবেন কিনা। যদি পারেন একটু দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। 39 নম্বর অঙ্কটা, 39 নম্বর অঙ্কটা দেখুন পারবেন কিনা। উনচল্লিশ নম্বর অঙ্কটি দেখুন। উনচল্লিশ নম্বর অঙ্কে বলা হচ্ছে ম্যাথমেটিক্স শব্দটি স্বরবর্ণগুলোকে একত্রে রেখে শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে সাজানো যায়, এটা আপনারা করে ফেলবেন। তারপর 40 নাম্বার, যে এটা আপনারা পারবেন, এটা আমি গত ক্লাসই করেছিলাম। 41 নম্বর অঙ্কটা দেখেন, সাইন শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সবকটি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তাদের সংখ্যা, এটিও পারবেন। এবার ট্রায়াঙ্গল এবং 42-43-এর উত্তরের সম্ভবত কোথাও সমস্যা থাকতে পারে, যেমন ট্রায়াঙ্গল শব্দটা আছে। ওকে, ট্রায়াঙ্গল শব্দটির বর্ণগুলি একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়। এখন এই কত প্রকারে সাজানো যায় ট্রায়াঙ্গল, দেখেন এখানে কোনো শর্ত নেই। তার মানে কি, নর্মালি আপনি অঙ্কটা সমাধান করবেন। এখানে দেখুন তো কোনো বর্ণ রিপিট আছে কি? টি রিপিট নেই, আর রিপিট নেই, আই রিপিট নেই, এ রিপিট নেই, এন জি এল একটাও রিপিট নেই। 1 2 3 4 5 6 7 8। তার মানে আমাদের উত্তর চলে আসার কথা 8 ফ্যাক্টোরিয়াল। বাট এখানে অপশন হিসেবে কোথাও 8 ফ্যাক্টোরিয়াল নেই। হতে পারে অপশনেবল অথবা প্রশ্নে কোথাও গেপ আছে। কথাটা ক্লিয়ার? একইভাবে এখানে বলা হচ্ছে যে স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে ট্রায়াঙ্গল শব্দটিকে কত উপায়ে কত রকমের সাজানো যায়। এখন স্বরবর্ণগুলো যদি আমরা পাশাপাশি রাখি তাহলে এ আই আসতেছে, এ আসতেছে, ই আসতেছে। স্বরবর্ণগুলো পাশাপাশি রাখলাম, তাহলে থাকলো কি? টি থাকলো। ওকে, তারপর আমার কত থাকলো? আর থাকলো, আই বাদ এন থাকলো, জি থাকলো এবং এল থাকলো, রাইট? তার মানে 1 2 3 4 5, এইটি একটা কত? 6। তার মানে আমার আস্তে আস্তে 6 ফ্যাক্টোরিয়াল এবং এরাও তিনটে কিন্তু ভিন্ন ভিন্ন। তার মানে কি, এখানে আছে 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে এমনটাই রেজাল্ট হওয়ার কথা। বাট এখানে রেজাল্টের মান যেটা, সেটা দেখে একটু ভিন্ন মনে হচ্ছে। যেমন এটি যদি 6 হয়, এটি হচ্ছে 720। তার মানে আমাদের রেজাল্টের মান যেটা হওয়ার কথা, এখানে কত হওয়ার কথা? এক, দেখুন 0, 6 দুগুণে 12 2, 6 7 42 43। অর্থাৎ এমন একটা রেজাল্ট আসার কথা। আমার মনে হয় এখানেও সেরকম কোনো রেজাল্ট দেখা যাচ্ছে না, রাইট? এই কারণে বোঝা যাচ্ছে যে কোথাও একটা মিস্টেক রয়েছে।
ও সরি, এখানে 5 ফ্যাক্টোরিয়াল হবে না, এখানে ঠিকই আছে, এখানে 6 ফ্যাক্টোরিয়াল হবে, কারণ এখানে 5টা আর এটা একটা, রাইট? 5 এক 6টা 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার লক্ষ্য করুন, আমি এই ব্যাপারে গত ক্লাসে কথা বলেছি এবং অনেক বিস্তারিত কথা বলেছি। আপনারা তবু একটু চেক করে দেখবেন, চেক করে যদি দেখেন উত্তর ভিন্নতা আসে তাহলে গ্রুপে জানিয়ে দেবেন। এখন 44 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? 44 নম্বর অঙ্কটা আপনারা পারবেন। দেখেন এখানে বলা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং শব্দের সকল ইগুলো একসঙ্গে রেখে সকল অক্ষরগুলো বিন্যাসের সংখ্যা কত হবে। এটি জাস্ট 3টা আছে, 3টা ইকে একসাথে রাখবেন, ওই 3টা মিলে একটা ধরবেন। আর এদিকে আমার হচ্ছে কয়টা, 3টা 6টা 8টা, 8টা আর 3টা মিলে একটা, কয়টা, 9টা, 9 ফ্যাক্টোরিয়াল। আর যতগুলো একই টাইপের আপনার ভাওয়েল যদি একই টাইপের হয়, ওখানে নতুন করে বিন্যাস হয় না, বিন্যাস সবসময় একই হয়। তবু এখানে ডিটেলস করা আছে, এটি আপনারা করবেন। ওকে, এবার আমরা 45 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। বলেন 44 আপনারা পারবেন কিনা? যদি পারেন তাহলে একটু নিচে ইয়েস লিখে কমেন্ট করুন। প্লিজ, আপনাদের রেসপন্সটা বেশ জরুরি, দ্রুত একটু কমেন্ট করুন। ওকে, এখানে 45 নম্বর অঙ্কটিতে কি বলা হচ্ছে? 45 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে স্বরবর্ণগুলো একত্রে পাশাপাশি না রেখে অ্যাডমিশন শব্দটির অক্ষরগুলি কত সংখ্যক উপায়ে সাজানো যায়। আমরা অ্যাডমিশন যে শব্দটা দেখতে পাচ্ছি, এই অ্যাডমিশন শব্দটার ক্ষেত্রে আমাদের বলছে স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে। তাহলে এটা নিয়ম হচ্ছে কি, আগে সরাসরি মোট বিন্যাস বের করার পর ভাওয়ালগুলো পাশাপাশি রেখে বিন্যাস, ভাওয়াল পাশাপাশি রেখে বিন্যাস, এটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমার কি হবে, ভাওয়াল পাশাপাশি না রেখে বিন্যাস হবে, পাশাপাশি না রেখে বিন্যাস হবে। আমরা জানি এটা বের করার নিয়ম হচ্ছে, ভাওয়াল পাশাপাশি না রেখে বিন্যাস বের করার আগে আমাদের এর আগে কি করতে হবে, স্বাভাবিক নিয়মে মোট বিন্যাসটা বের করে নেব, তারপর এটাকে ভাওয়ালগুলো এক পাশাপাশি রেখে বিন্যাস বের করে নেব, এটা থেকে এটা বিয়োগ দিলে আমাদের এটা চলে আসবে। আমার মনে হয় অঙ্কটা আপনারা পারবেন, এখানে সময় নষ্ট করতেছি না, কারণ আমাদের আজকে নতুন আলোচনার কনসেপ্ট আছে। 46 নম্বর অঙ্কটা দেখেন, 46 নম্বর অঙ্কটা, 46 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? এখানে টাইম শব্দটা বলা হচ্ছে, টাইম। দেখেন টাইম শব্দটা বলা হচ্ছে অক্ষরগুলো কি পুনর্বিন্যাস করা হয়, তবে কতটি বিন্যাস স্বরবর্ণ দ্বারা শুরু হবে। কথাটা ক্লিয়ার? যদি দেখেন পুনর্বিন্যাস করা হয়, এটা কিন্তু অলরেডি একটা বিন্যাস আছে, যে কোনো বিন্যাস যে অবস্থায় থাকে ওটা এক প্রকার সাজানো, কারণ ও সাজানো অবস্থায় আছে। এখন যদি আমরা একে বিন্যাস বের করে নিই স্বাভাবিকভাবে, এটি হবে আমার 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে সরাসরি আমার হচ্ছে 24। এখন বলছে যে কতগুলো বিন্যাস স্বরবর্ণ দ্বারা শুরু হবে। তাহলে স্বরবর্ণ দ্বারা যদি শুরু হয় তাহলে এখানে উপাদান হচ্ছে কয়টা, একটি উপাদানের আগে আমার বের করে নিতে হবে, একটি উপাদানের বিন্যাস আমরা আগে বের করে নেব। তাহলে একটি উপাদানের বিন্যাস বের করে নিলে 1 2 3 4, তার মানে হবে কত, 6টি। এখন আমাদের ভাওয়াল কয়টা আছে, ভাওয়াল আছে দুটো। তাহলে দুটি ভাওয়াল যদি হয় তাহলে আমরা বলতে পারি যে
এখানে আই দিয়ে শুরু হবে 6টি এবং ই দিয়ে শুরু হবে 6টি। কথাটা ক্লিয়ার? তার মানে আমরা দুটো ভাওয়ালের জন্য আমরা পাচ্ছি 6 যোগ 6 12টি বিন্যাস। কয়টি বিন্যাস? 12টি বিন্যাস। ক্লিয়ার? বলেন এই জিনিসটা বুঝতে পারছেন কিনা? একটু দ্রুত কমেন্টে জানান যে এটি বুঝতে পেরেছেন কিনা। খুব দ্রুত কমেন্টে জানান যে কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা। ওকে, এখানে একটা কনসেপ্ট আছে, এখানে কিন্তু পুনর্বিন্যাস একটা কথা বলা আছে। পুনর্বিন্যাস কনসেপ্টটা কি, এই কনসেপ্টটা আগে বুঝতে হবে। আপনি যদি টাইম শব্দটার বিন্যাসের মোট বিন্যাসের কথা জিজ্ঞেস করেন, যে টাইম শব্দটার যদি মোট বিন্যাসের কথা জিজ্ঞেস করেন, তাহলে টাইম শব্দটার মোট বিন্যাস যদি জিজ্ঞেস করেন তাহলে সেটি হচ্ছে মূলত সরাসরি 4 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 24। কিন্তু যদি এই টাইম শব্দটার পুনর্বিন্যাস কথাটা আপনি বলেন, যে পুনর্বিন্যাস মানেটা হচ্ছে এটি যে আছে এই বিন্যাসটা বাদে আরও কতগুলো উপায়ে আপনি সাজাতে পারেন। তার মানে টাইম শব্দটার পুনর্বিন্যাস তখন হবে যেহেতু অলরেডি আপনি দেখেন আমি যখন আপনাদের 3টা উপাদানের বিন্যাস পড়িয়েছিলাম তখন কিন্তু এবিসিটাকে ঠিক রেখে আমি আবার লিখেছিলাম এসিবি, তাই কিনা? আমি এভাবে লিখেছিলাম। তার মানে কি 6টা যে বিন্যাস ছিল এর ভিতর যেটি আমার প্রশ্নে দেওয়া ছিল সেটিও কিন্তু ওই বিন্যাসের অন্তর্ভুক্ত ছিল। তার মানে পুনর্বিন্যাস কনসেপ্টটা হচ্ছে যে বিন্যাসটা আছে এটা রেখে আরও কতভাবে সাজানো যায়। তাহলে মোট বিন্যাস 24টা, তাহলে যেটা আছে ওই বিন্যাসটা যদি হিসাব বাদ দেই তাহলে আমাদের পুনর্বিন্যাস হবে মূলত কয়টা? 23টি। ক্লিয়ার? এখন আমাদের এই প্রশ্নেও আমাদের কিন্তু পুনর্বিন্যাস কথাটা বলা হয়েছে। এখন পুনর্বিন্যাস বলার পরও আমরা এর আয়ের জন্য 6টা নিয়েছি, এর জন্য 6টা নিয়েছি। কেন? এখানে শুরু হওয়ার কথা বলা হচ্ছে। দেখুন যে কতগুলো বিন্যাস আমার এই ভাওয়াল দুটি দ্বারা শুরু হবে। এখন যেহেতু অলরেডি এটি কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছিল, তার মানে পুনর্বিন্যাস করলেও এখানে এই 12টার মাঝে কোনো প্রভাব পড়বে না। দেখেন যে এখানে যেহেতু অলরেডি আমার কি ছিল, কনসোনেন্ট দ্বারা আমার শুরু হয়েছিল, সো ভাওয়াল দ্বারা আমার শুরু হয় নাই। এখানে প্রশ্নে চেয়েছে ভাওয়াল দ্বারা শুরু হওয়া পুনর্বিন্যাস যদি করা হয় তাহলে ভাওয়াল দ্বারা শুরু হওয়া আমার বিন্যাস সংখ্যা কত। তার মানে কি, তার মানে এই যেটা প্রথমে ছিল ওটার দেখা যাচ্ছে যে ওটা আমাদের এই 12টার ভিতরেই নেই। কারণ 12টার ভিতরে যারা আছে এরা হয়তো আই দ্বারা শুরু হওয়া, হয়তো ই দ্বারা শুরু হওয়া। কথাটা ক্লিয়ার? 12র ভিতর যারা আছে হয়তো আই দ্বারা 6টা, আমাদের কি আই দ্বারা শুরু হওয়া 6টা আছে, ই দ্বারা শুরু হওয়া 6টা আছে। সঙ্গত কারণেই আমরা এতটুকু বলতে পারি যে পুনর্বিন্যাস বলার কারণে এখানে কিন্তু আমার টোটাল 12টি বিন্যাসের কোথাও কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 1 মাইনাস হবে না। কথাটা ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছেন কিনা? তবে হ্যাঁ, যদি বলা হতো যে টাইম শব্দটির ক্ষেত্রে কতগুলি বিন্যাস পুনর্বিন্যাস করা হলে কতগুলো বিন্যাস কনসোনেন্ট দ্বারা শুরু হবে, তাহলে আমাদের টি এর জন্য হতো 6টা বিন্যাস, এম এর জন্য হতো আমার 6টা বিন্যাস। তার মানে আমার বিন্যাস হতো 12টা, কিন্তু আমাদের এটা 12টা হতো, কিন্তু পুনর্বিন্যাস হতো 12 থেকে 1 11টি। কেন এখানে 1 বাদ দিতে হবে? এই কারণে বাদ দিতে হবে কারণ কনসোনেন্ট দ্বারা বলা হচ্ছে। কনসোনেন্ট দ্বারা বলা মানে কি, অলরেডি যে বিন্যাসটা আছে এটা কনসোনেন্ট দ্বারা শুরু হওয়াই আছে। তার মানে আবার পুনর্বিন্যাস করতে গেলে একে আমরা নতুন করে আর কাউন্ট করব না, আমরা এটা বাদ দিয়ে এটাকে বাদ দিয়ে কাউন্ট করব। ক্লিয়ার?
দেখেন আমরা কিন্তু দারুণ একটা কনসেপ্ট শিখলাম। এই কনসেপ্টে আমাদের প্রায় সময় দরকার হয় এবং অনেকে এখানে কনফিউজড হয়ে পড়ে। ক্লিয়ার? তার মানে আপনি আসলে অঙ্কের প্রতিটা মুহূর্তে দেখবেন যে শর্তটা কি চাওয়া হচ্ছে, শর্তটাতে কি বলা হচ্ছে। প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমি একটু সামনে আগাচ্ছি। ওকে, এবার লক্ষ্য করুন আমাদের আজকে সার্কুলার পারমুটেশন চক্রাকার বিন্যাস নিয়ে কথা বলবো। চক্রাকার বিন্যাস, এখন দেখেন আমরা যে বিন্যাসগুলো গত কয়েকদিন যাবত করতেছি সেগুলি ছিল সরল রৈখিক। যেমন আমরা কি এ বি সি, এগুলি ছিল সরল রৈখিক অর্থাৎ সোজা বরাবর বিন্যাস করা। কথাটা ক্লিয়ার? আর আমরা আজকে দেখা যাচ্ছে আজকের যে কনসেপ্টটা চক্রাকার বিন্যাস নিয়ে আমরা কথা বলবো। এখন এই চক্রাকার বিন্যাসের ক্ষেত্রে আমাদের কিছু কনফিউশন কাজ করে। সেটি হচ্ছে যেমন চক্রাকার বিন্যাস যখন আমরা বের করি, চক্রাকার বিন্যাসের আমাদের সূত্রটা থাকে মূলত যে n-1 ফ্যাক্টোরিয়াল, n-1 ফ্যাক্টোরিয়াল। এটি মূলত প্রথমত কনফিউশনের জায়গা যে আমরা মোট উপাদান নিয়ে কাজ করার পরও যখন আমরা ABC তিনটি উপাদান নিয়ে সরলরৈখিকে কাজ করতাম তখন এটার আমার বিন্যাস সংখ্যা ছিল n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ তিনটা উপাদানের জন্য আমার উত্তর হতে কত 3 ফ্যাক্টোরিয়াল। কিন্তু চক্রাকার বিন্যাসে এখানে -1 বাদ দিতে হবে। কথাটা ক্লিয়ার? এটি কেন, এই বিষয়টা আমরা আজকে জানবো এবং আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি যে আপনারা শুধু সূত্রভিত্তিক সমাধানটা করবেন নাকি এটার একটা ব্যাখ্যাও জানতে চান যে চক্রাকার বিন্যাসের সূত্র এটি কেন হয়। যদি জানতে চান তাহলে একটু কমেন্টে জানান, তাহলে আমি সে আলোকে আলোচনা করব। প্লিজ একটু কমেন্টে জানান। ওকে, তাহলে চলুন আমি একটু আলোচনা করি, আশা করি বুঝতে পারবেন। প্রথমত আমি সরলরৈখিক সাজানোটা সাজিয়ে ফেলি। এটি আমাদের হবে কত n ফ্যাক্টোরিয়াল, রাইট? যদি সব কটা উপাদান নিয়ে কাজ করা হয় তখন আমাদের বিন্যাস হয় n ফ্যাক্টোরিয়াল। তাহলে সরলরৈখিকে লক্ষ্য করেন যে আমাদের এটা একটা হবে, এটি একটা হতে পারে, অথবা বি এ সি এটা একটা হতে পারে, অথবা বি সি এ এটি হতে পারে, তাই কিনা? আবার দেখা যাচ্ছে যে সি এ বি অথবা সি বি এ, এটা হচ্ছে আমাদের সরলরৈখিক বিন্যাস, যেটা আমার কি এইরকম সোজা বরাবর থাকে অর্থাৎ সরলরেখা বরাবর থাকে। এখানে আমাদের n ফ্যাক্টোরিয়াল আমরা জানি যে n ফ্যাক্টোরিয়াল সমান সমান এখানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, যেহেতু উপাদান তিনটা তার মানে আমার বিন্যাস সংখ্যা হবে কত 6। এটি হচ্ছে সরলরৈখিকের রেজাল্ট। এখন আমাদের চক্রাকারের রেজাল্ট কিন্তু এই 6 ফ্যাক্টোরিয়াল হবে না। কথাটা ক্লিয়ার? আমরা চক্রাকার বিন্যাসটা কখন ইউজ করি, যখন মনে করেন গোল আকারভাবে যখন কোনো বিন্যাস তৈরি করা হয়, যে একটা টেবিলের চারপাশে একটা বৈঠক করলেন অথবা মিটিং করলেন, এরকম চারপাশে যদি বসানো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে বিন্যাসটা আমরা সাধারণত ইউজ করি সেটা চক্রাকার বিন্যাস। এখন এই বিন্যাসের ক্ষেত্রে আমাদের মান হয়ে যাবে, আপনি যদি এই মানটাও ইউজ করেন তাহলে মান হয়ে যাচ্ছে p-1, অর্থাৎ আপনার আস্তে আস্তে কত 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2টা। দেখেন
কত পার্থক্য। এখানে আমার সাধারণ বিন্যাসে যেখানে হচ্ছে 6টা, সেখানে চক্রাকার বিন্যাস সংখ্যা হচ্ছে মাত্র 2টা। আকাশ পাতাল পার্থক্য। এটি কেন হয় সেই ব্যাপারটাই আমরা এখন দেখব। সেটি হচ্ছে প্রথমত কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করেন। ধরুন চক্রাকার যদি হয় তাহলে আমি এদেরকে একটু চক্রাকারে সাজিয়ে নিই। ধরেন এই একটা বৃত্ত সাজালাম, এই একটা বৃত্ত সাজালাম, এই একটা বৃত্ত সাজালাম। ওকে, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত। ওকে, তাহলে লক্ষ্য করে দেখুন যে আমরা এদেরকে এখানে সুন্দর করে সেট করব। ওকে, যেমন আমি এখানে এই বিন্যাসটাকে যদি সাজাই, এখানে এ বসালাম, তারপর ধরুন আমি এই জায়গাটায় বি বসালাম, এ বসলো, তারপর বি বসলো, তারপর ধরে নিলাম এই জায়গায় সি বসলো। দেখুন তো তারা গোলাকারভাবে কিন্তু বসলো। ধরেন এটা একটা টেবিল, টেবিলের এই চেয়ারটায় এ বসছে, এই চেয়ারটা বি, এই চেয়ারটায় সি বসছে। একইভাবে এটি আমরা গোলাকারভাবে সাজিয়ে নিলাম। এবার যদি এটাকে সাজায়, এটা যদি সরলরৈখিক না হয়ে গোলাকারভাবে সাজে, এ এখানেই বসলো, তারপর সি বসলো এই জায়গায়। ওকে, এবং লক্ষ্য করে দেখুন আমাদের বি বসলো এই জায়গাটায়। মজার ব্যাপার হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন যে এই জিনিসটার আর এটা এর সম্পূর্ণ বিপরীত। বিপরীতটা কিভাবে এটা আমি পরে দেখাচ্ছি, একটু শুধু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আপনি আয়নায় যদি দেখেন যেটা ডানে আছে আয়নায় সেটা বামে দেখাবে। এই দুটো দেখেন উপাদান তো সেম, এ এই এর জায়গায় থাকবে, অর্থাৎ আপনি যেটা বাস্তবে ডানে আছে আয়নাতে বামে দেখাবে, বাস্তবে যেটা বামে আছে আয়নাতে কি এখানে ডানে দেখাবে। অর্থাৎ এটা যদি আরেকটা বিষয় আপনি এইটা সেম এটা বোঝা যায়। এটার আরেকটা কারণ হচ্ছে লক্ষ্য করে দেখেন এ বি সি আপনি যদি ক্লকওয়াইজ ঘোরেন অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘোরেন তাহলে এ বি সি পাবেন। ওকে, আবার যদি উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরেন তাহলে এ বি সি। তার মানে কি আয়নাতে যদি একটা জিনিস মনে রাখবেন যে ক্লকওয়াইজ যদি এরকম হয় তাহলে আয়নাতে সেটা অ্যান্টি ক্লক অনুযায়ী এটা হবে। ক্লিয়ার? অর্থাৎ ক্লকওয়াইজ যদি এটা হয় এ বি সি তাহলে এর সেম হবে উল্টোটা এ বি সি। তার মানে এটা আর এটা কিন্তু আলটিমেট সেম। অর্থাৎ আপনি এটার উপর এটা যদি ফেলেন সি এসে এর উপর বসবে, বি এসে এখানে বসবে, এ এসে এর উপর বসবে। জাস্ট কনসেপ্টটা আমি শেয়ার করতেছি, পরে এই পেপারগুলো নিয়ে কথা বলবো। এখন দেখেন আমাদের এই জায়গায় আমরা এটাকে বসাই বি এ সি, তাহলে আমরা বি বসালাম, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে আমার কি সি। দেখেন এবার আমরা এই পরেরটা বসাবো, বি বসাবো, তারপর সি বসাবো, এ বসাবো। এর পরেরটা আসেন, প্রথমত কাকে বসাবো, সি বসাবো, এ বসাবো, তারপর কাকে বসাবো, বি বসাবো। ক্লিয়ার? ওকে, এবার লাস্ট ওয়ান, প্রথমত সি, তারপর বি, তারপর হচ্ছে এ। এখন আসুন আমরা মূল কনসেপ্টটা নিয়ে এবার কথা বলি। সেটি হচ্ছে আমাদের কেন 6টা বিন্যাস, এরকম 6টা বিন্যাস তো 6টাই হওয়ার কথা ছিল, সেটার রেজাল্ট কেন 2টা হলো সে নিয়ে আমরা কথা বলবো। প্রথমত কিছু বেসিক ধারণা আমি আপনাদেরকে দিই। প্রথমত হচ্ছে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এই জায়গাটায় এই জায়গাটায় যদি আপনি খেয়াল করে দেখেন যে এ বি সি, রাইট? অর্থাৎ এদিকে যদি খেয়াল করেন তাহলে এর পর বি, বি এর পর সি, ক্লকওয়াইজ যদি খেয়াল করেন তার মানে কনসেপ্টটা এরকম এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি। ওকে, এখানকার যদি ক্লকওয়াইজ চিন্তা করেন
তাহলে এ এর পর বি, বি এর পর সি। এবার দেখুন এই যে কনসেপ্টটা আমরা যদি এই কনসেপ্টটা দেখি, এই কনসেপ্টটা তার উল্টো, এই কনসেপ্টটা কি তার উল্টো, ওটা বাদ দিলাম। এরপর আমরা যদি এই কনসেপ্টটা দেখি, এই কনসেপ্টটাও ক্লকওয়াইজ মিলতেছে না, এরকম মিলতেছে না, কিন্তু এটা দেখেন, এটাকে যদি খেয়াল করে দেখেন যে ক্লকওয়াইজ যদি খেয়াল করে দেখেন যে এটার পর এ, এর পর বি, বি এর পর সি, অর্থাৎ এটাও যদি ক্লকওয়াইজ দেখেন তাহলে এরকম আছে এ বি সি। আবার যদি এটাকে যদি দেখেন এ বি সি, দেখেন এ বি সি ক্লকওয়াইজ যদি দেখেন, দেখেন ক্লকওয়াইজ খেয়াল করলে আমার রাস্তা আছে কি এ বি সি। আমি কি বুঝাচ্ছি এটা আপনারা শুধু ওয়েট করেন, একটু ওয়েট করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তার মানে এইটা এটার এটা, এই তিনটা কিন্তু ক্লকওয়াইজ যদি খেয়াল করে দেখেন সেম, এর পর বি, বি এর পর সি, এর পর বি, বি এর পর সি, এ বি সি। ওকে, এবার আসেন আমরা যদি এটাকে দেখি অ্যান্টি ক্লক অনুসারে দেখি, দেখেন চমৎকারভাবে দেখেন এইভাবে মিলে যাবে। ওকে, এভাবে আমাদের মিলে যাবে। অর্থাৎ এখানে উল্টোভাবে যদি দেখি তাহলে আমাদের কি এ বি তারপর কি সি, অর্থাৎ সি বি এ, রাইট। এবার একইভাবে লক্ষ্য করে দেখেন এটাও সি বি এ আসতেছে, সি বি এ, অর্থাৎ এগুলির উল্টো, এটা এ বি সি আর উল্টো এটা যদি দেখেন তাহলে সি বি এ, দেখেন ক্রমটা কিন্তু সেম, জাস্ট এটার উল্টো, এটা এ দিয়ে শুরু হয়ে সিতে গেছে, এটা সি দিয়ে শুরু হয়ে এতে গেছে। এটা আমরা কনসেপ্টটা আরও একটু ক্লিয়ার করব, তবে আমি একটু ভিন্ন কালার ইউজ করলে এটা সুবিধা হয়। ওকে, তাহলে এটি যদি খেয়াল করে দেখেন তাহলে এটাও সি বি এ, খেয়াল করে দেখেন সি বি এ। ওকে, এবার আসেন আমরা এটাকে কালার করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে কি সি বি এ, তাহলে এটিও হচ্ছে আমার সি বি এ। ওকে, এখন আপনারা একটু আমাকে কমেন্টে জানান যে এতটুকু বুঝতে পেরেছেন কিনা যে এই যে তিনটা আছে এই তিনটার দিক সেম। এখন বৃত্ত তিনটা সেম কিনা, বিন্যাস তিনটা সেম কিনা, এটা আমরা পরে দেখব। আমাদের প্রথম কথা হচ্ছে এটার যে আমরা যদি ক্লকওয়াইজ চিন্তা করি এ বি সি, এ বি সি, এ বি সি, এই তিনটা সেম। আবার যদি এটাকে ক্লক অনুযায়ীও চিন্তা করি এ বি সি বি এ, সি বি এ, সি বি এ, এরা তিনটা সেম কিনা, মানে দিকটা সেম কিনা। ওকে, আপনাদের অঙ্ক এখনই বুঝতে হবে না, যা শুধু একটু চিন্তা করেন এরা সেম কিনা। ওকে, সেম, থ্যাংক ইউ। তাহলে এবার আসেন আমরা একটা মূল কনসেপ্টে যাব। মূল কনসেপ্টটা কি? আমি মূল কনসেপ্টের দিকে যেতে চাচ্ছি যে এটা আমি আবারও বলছি যে এটার যদি ক্লকওয়াইজ ঠিক হয়, এটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ আপনি নেন, কি নেন, যদি অ্যান্টি ক্লকওয়াইজ আপনি নেন তাহলে আবার এটার মতোই হয়ে যাবে, এ বি সি হয়ে যাবে। অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যদি নেন, এটা তো ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ যদি নেন তাহলে এটার অ্যান্টি ক্লক, একটা জিনিস মনে রাখবেন, একটা থিওরি মনে রাখবেন, সেটা হচ্ছে ক্লকওয়াইজ যে কথা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ সেম। কথাটা ক্লিয়ার? আপনি এটাকে যদি মিরর আয়নায় দেখেন তাহলে এটা পাবেন, তার মানে দুটো সেম। ক্লিয়ার? এখন একটু বোঝার চেষ্টা করেন। তার মানে আমরা এটা পরবর্তীতে দেখব যে এটা মূলত সেম কনসেপ্ট, এটা আমরা পরে দেখব।
কিন্তু সেটি নিয়ে এখন কথা বলবো না, সেটি নিয়ে পরে কথা বলবো। এখন লক্ষ্য করেন, তাহলে আমরা এবার এই তিনটা নিয়ে একটু কাজ করতে চাচ্ছি। এই তিনটা নিয়ে যদি কাজ করে আমরা এবার প্রমাণ করব যে এই তিনটা সেম। কিভাবে প্রমাণ করব দেখেন, প্রথম কাজ হচ্ছে আমরা যদি এটা ধরে নেন ঘোরানো যায়, যদি একটু ঘোরাই, তাই কিনা, ধরেন এই অবস্থায় আছে, এই অবস্থায় থাক, এটাকে যদি একটু ঘোরাই, একটু আপনারা এই কনসেপ্টটা বুঝতেছেন কিনা যে আমি বৃত্তটাকে একটু ঘোরাতে চাচ্ছি। এক্ষেত্রে আপনারা এটা কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা যে আমি কি করতে চাচ্ছি, বৃত্তটাকে একটু ঘোরাতে চাচ্ছি। একটু যদি ঘোরাই, এক ঘর পর্যন্ত ঘোরাবো, ঘোরালে কি করবে দেখেন তো, আমি যদি এই বৃত্তটাকে ঘোরাই তাহলে এই এ চলে আসবে কোথায়, আমার এ চলে আসবে, ভালো করে খেয়াল করেন, এ চলে আসবে বি এর জায়গায়, এখানে যে বি ছিল বি চলে যাবে সি এর জায়গায়, আবার এখানে যে সি ছিল সি চলে যাবে কোথায়, এই জায়গায়। খেয়াল করেন, আমি যদি বৃত্তটিকে এক গড় পর্যন্ত ঘোরাই তাহলে এখানে এটা আমার চলে আসলো কোথায়, এখানে এ ছিল, আমি আবারও বলছি ভালো করে বুঝেন, কারণ একবার মুছে ফেললে পরে কিন্তু আবার এটি নিয়ে কাজ করা কঠিন। অর্থাৎ আমার কি ছিল, এ ছিল, বি ছিল এবং সি ছিল। আমি যদি এক ঘর একটু ঘুরাই তাহলে এই এ চলে আসবে বি এর জায়গায়, আবার এই বি চলে যাবে সি এর জায়গায়, আবার সি চলে যাবে এই জায়গায়। বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা, একটু দ্রুত কমেন্টে জানান। আপনাদের কমেন্ট জরুরি এই মুহূর্তে, অঙ্ক করার চাইতে কমেন্টটা অনেক বেশি জরুরি। ওকে, এবার আসেন আমরা এই যে সাজানোটা, একেও যদি আমরা একটু ঘুরিয়ে নিই, কিভাবে ঘুরিয়ে নিই, এটা এদিকে না ঘুরিয়ে যদি এটাকে এই ঘুরিয়ে নিই, আমি চাচ্ছি এটার মতো সেম করার জন্য, রাইট। আমি যদি একটু ঘুরিয়ে নেই, এভাবে উল্টো ঘুরিয়ে নেই, তাহলে এ এখানে আসবে, সি এখানে আসবে, বি এখানে চলে আসবে। দেখেন আমি যদি এটাকে এদিকে ঘুরিয়ে নিই, মানে যখন যেদিকে ঘোরানোর দরকার মেলানোর জন্য, যেহেতু এটার এই তিনটা সেম, তার মানে কি আমার বৃত্তটাও এই বিন্যাসটাও সেম হবে, এটা প্রথমত আগে মাথায় রাখবেন। তাহলে আমার এখানে কি ছিল, সরি, এই জায়গায় আমরা এই 3 নম্বরটা করেছিলাম যে, সরি কত নাম্বার, এটি, তাই না, যে সি এ বি। এখন তাহলে এটাকে এখানে আমাদের কি ছিল, বি ছিল, এটি সি ছিল, সরি আমাদের বি এ সি, সি বি এ, তার মানে কি এটা আমাদের কি ছিল, সি ছিল, এটা কি ছিল, এ ছিল, সি এ বি, তাই না। এখন লক্ষ্য করেন আমি যেটা বলতেছিলাম যে এটাকে আমরা এই জায়গায় আনতে চাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে এ, আর সি চলে যাবে কোথায়, এখানে, তাহলে বি চলে আসবে কোথায়, এই জায়গায়। এবার খেয়াল করে আমাদের এই যে তিনটা বিন্যাস, দেখুন তো তিনটা বিন্যাস সেম না, এ বি সি, এ বি সি, এ বি সি, বলেন আপনারা একমত কিনা যে এই তিনটা বিন্যাস সেম কিনা, এই বিন্যাসটা, এই বিন্যাসটা, এই বিন্যাসটা, এই তিনটা বিন্যাস সেম কিনা, কমেন্ট করেন। মানে একটু এদিক সেদিক ঘোরানো ছিল কিন্তু কনসেপ্টটা তো সেম, তাই না। মানে বিষয়টা খুবই সিম্পল। হ্যাঁ, আমি যদি এভাবে আপনাকে অসামঞ্জস্য দেখাই যে এই দুটো আলাদা, এটা কিন্তু ভুল হবে, কারণ আমি ঘুরিয়েও হলেও পাশাপাশি রেখে আমি প্রমাণ করতে পারি এই দুটো সেম, রাইট। এখন যদি আপনি এভাবে ঘুরিয়ে বলেন না এদিকে চিকন, এখানে হেড, এখানে হেড নাই, এখানে হেড, তাহলে কিন্তু হবে না। দেখুন
আমরা প্রয়োজনে ঘুরিয়ে নেব, কিন্তু ঘুরিয়ে নিলেও কিন্তু আমরা প্রমাণ করতে পারি কি এটার গঠন আর এটার গঠনটা কি, সরি, যে আমরা এভাবে কিন্তু খোঁড়া যুক্তি দিতে পারি না। কিভাবে, যে এদিকে হেড নাই এদিকে হেড আছে, এদিকে হেড আছে এদিকে হেড নাই, আমরা এরকম খোঁড়ার যুক্তি দিয়ে বোঝাতে পারি না এই দুটো আলাদা। হ্যাঁ, আমরা গঠনটার ক্ষেত্রে প্রয়োজনে আমরা কি একটু এদিক সেদিক সরিয়ে নিই, তারপরেও দেখুন আমি প্রমাণ করতে পারছি কি এটার গঠন আর এটার গঠনটা কি সেম। ক্লিয়ার? ওকে, এটি হচ্ছে বেসিক। তার মানে এই যে তিনটা বিন্যাস মিলে হচ্ছে কয়টা বিন্যাস, এই বিন্যাসটা আর এই বিন্যাসটা, এই তিনটা বিন্যাস মিলে হচ্ছে আমার কয়টা বিন্যাস, একটা বিন্যাস। এই তিনটা বিন্যাস মিলে হচ্ছে আমার একটা বিন্যাস। ওকে, এই তিনটা বিন্যাস মিলে হচ্ছে আমার একটা বিন্যাস। এখন লক্ষ্য করে দেখুন, তাহলে সেম ভাবে এই তিনটা বিন্যাস মিলে আমার একটা বিন্যাস হবে, আমরা সেম ভাবে প্রমাণ করতে পারি। কারণ যেহেতু আমাদের এই কনসেপ্টটা অ্যান্টি ক্লকে এটার বিপরীত, তাই কিনা, যে আমার ক্লকওয়াইজ যেটা এই তিনটাতে তার অ্যান্টি ক্লক, তাই কিনা, এখান থেকে শুরু হয়ে শেষ হয়েছে, উল্টোভাবে এগুলিতে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। তার মানে আমরা যদি এটাকে ঠিক রাখি, এটাকে যদি ঠিক রাখি, তাহলে ধরেন এটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে বিটাকে এখানে নিলাম, তাই কিনা, তাহলে সিটাকে এখানে নিলাম, দেখুন এটার সাথে এটা মিলে গিয়েছে, এ বি সি অ্যান্টি ক্লক, এ বি সি। দেখেন এবার এটাকে যদি লক্ষ্য করি, আমরা এটাকে এখানে যেহেতু এ নিচে রাখবো, এটাকে এখানে নিয়ে আসলাম, তাই কিনা, সিটাকে এখানে নিলাম, বিটাকে এখানে নিলাম, দেখুন মিলে গেছে। তার মানে কি এ বি সি, এ বি সি, এ বি সি। তাহলে আমরা বলতে পারি যে এই তিনটা বিন্যাস, এই তিনটা বিন্যাস অর্থাৎ সি বি এ, এই তিনটা বিন্যাস মিলে হচ্ছে আমার একটা বিন্যাস। তাহলে বলেন উত্তর কয়টা হলো? দুইটা। উত্তর হলো কয়টা বলেন তো? দুইটা। আপনারা একটু কমেন্টে জানাবেন কি যে এই কনসেপ্টটা কি বুঝতে পারছেন, কেন আমাদের এখনো প্রশ্ন বাকি আছে, কেন ওয়ান বাদ দিচ্ছে, কারণ ওয়ান বাদ দিলে আমাদের এই সঠিক চিত্রটা আসে। তারপরেও আমি ওটার সিস্টেমটা দেখাচ্ছি, আপাতত এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। খুব জটিল একটা কনসেপ্ট, যেগুলি নিয়ে আমাদের বইগুলোতেও কাজ করা হয়নি, সো যদি বুঝতে পারেন এটা অসাধারণ। গুড, তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনি বুঝতে পেরেছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এটি হচ্ছে চক্রাকার বিন্যাসের ব্যাপারটা এভাবে সাজানো হয়, লক্ষ্য করেন যে আপনার স্বাভাবিকভাবে যে বিন্যাসটা থাকে, ধরেন এন ফ্যাক্টোরিয়াল, তাই কিনা, আপনাকে যে কাজটা করতে হবে এখানে যে কটা উপাদান তত দ্বারা ভাগ করতে হবে, রাইট? তাহলে এখানে আমার উপাদান কত? 3, তাহলে n এর মান কত? 3। ওকে, এখন 3 কে অর্থাৎ আমি আবারও বলছি চক্রাকার বিন্যাস হলে এ বি সি কয়টা উপাদান? 3টা উপাদান, 3 দিয়ে ভাগ করবেন, অর্থাৎ যাতে এই যে রিপিটটা আপনার বেনিশ হয়ে যায়। কথাটা ক্লিয়ার? অর্থাৎ যে রিপিটগুলো ছিল, যেগুলো আমরা সাধারণ বিন্যাসে পেতাম, যে কটা উপাদান তত দ্বারা ভাগ করলে ওইটার রিপিটটা ডিলিট হয়ে যাবে। এখন সেটা যদি হয়, আমরা 3 ফ্যাক্টোরিয়ালকে এভাবে লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল, লিখতে পারি কিনা? 2 না লিখে বরঞ্চ আমি কি করব, 3 - 1 ফ্যাক্টোরিয়াল লিখব। ওকে, তারপর নিচে 3, তাহলে এটি এটি যদি কাটেন তাহলে কি হবে? 3 - 1 ফ্যাক্টোরিয়াল হবে। 3 মাইনাস কি হবে? 1 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এখানে যদি উপাদান আমি n ধরি তাহলে n - 1 ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে আমাদের সূত্র। বলেন বুঝতে পেরেছেন কিনা?
খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। কি বাকিরা একটু দ্রুত কমেন্ট করুন, তাহলে আমি একটু সামনে আগাবো, অনেক আলোচনা আজকে। ওকে, এবার লক্ষ্য করেন যে আপনারা যদি মনে করেন যে এটা এটা কখন কখন দেখেন, একটু লক্ষ্য করেন এই টাইপের অঙ্ক 48 নম্বরটা রয়েছে, যে এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে গোল টেবিল বৈঠক অথবা গোলাকারভাবে যখন কোনো কিছু সাজাবো স্বাভাবিকভাবে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব n-1 ফ্যাক্টোরিয়াল, রাইট? বাট যদি এই গোলাকার কনসেপ্টের ভিতর যদি ধরেন একটা মালা, মুক্তা, মানে তসবি, এগুলি যদি হয়, ধরেন একটা মালা অথবা তসবি এগুলি যদি হয়, এগুলির ক্ষেত্রে আমাদের সূত্রটা তখন n-1 ফ্যাক্টোরিয়াল বাই আমাকে কি করতে হবে, 2 দিতে হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে হবে। এটি কেন করতে হবে এই ব্যাপারটাও আমরা জানবো। তার আগে আমরা এই নিয়মের উপর একটা অঙ্ক করে ফেলি। যেমন আমাদের 48 নম্বর অঙ্কটা আছে, 48 নম্বর অঙ্কটা, 48 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে 7টি ফুল দিয়ে, সরি, এখানে 48 নম্বর 7 জন মানুষ কত উপায়ে গোল টেবিল বৈঠক করতে পারে। এখন 7 জন মানুষ তার মানে কি 7-1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 6 ফ্যাক্টোরিয়াল, তার মানে 720 উপায়ে কি করতে পারে, বৈঠক করতে পারে। এটি হচ্ছে আমাদের গোল টেবিল বৈঠক অথবা গোলাকারভাবে কোনো কিছু যখন বিন্যস্ত করবেন। বাট যদি এমন কিছু বিন্যস্ত করেন যেমন মালা, এটাও কিন্তু গোলাকার, তসবি এটাও কিন্তু গোলাকার, অর্থাৎ এই টাইপের যদি কোনো কিছু আপনি কি করেন, বিন্যাস করেন, তাহলে দেখবেন একটা মালা যদি আপনার সামনে ধরা হয়, এই মালাটা কিন্তু ওই পাশ থেকে এই পাশ থেকে কি, এই পাশ থেকে যেমন দুজনে, আপনি সামনে আমি এই পাশে, দুজনের মাঝে যদি তুলনা করে, আপনি ও পাশ থেকে দেখতেছেন, আমি এ পাশ থেকে দেখতেছি, কথাটা ক্লিয়ার? তখন কিন্তু দর্শক হচ্ছে দুই পক্ষ থেকে, ওই পক্ষে আপনি, এই পক্ষে আমি, কথাটা ক্লিয়ার? তখন এখানে বিন্যাসটা হিসাব করতে হবে দুজনের চিন্তার সমন্বয়ে, যে আপনি যা দেখতেছেন এবং আমি যা দেখতেছি এই দুটো এক কিনা, কথাটা ক্লিয়ার? খেয়াল করেন, অর্থাৎ যেমন আমরা গোল টেবিল বৈঠক যদি করি, একে কিন্তু উল্টিয়ে আপনি এভাবে ধরতে পারবেন না, তার মানে সেটির ক্ষেত্রে এই সূত্রটা ঠিক আছে। বাট যখন মালা তসবি হবে, তখন আপনার একে 2 দ্বারা ভাগ করতে হবে। কেন 2 দ্বারা ভাগ করতে হবে সে নিয়ে আমি একটু কথা বলবো। দেখেন, আমরা কিন্তু একটা জায়গায় একমত হয়েছি যে এখানে আমার বিন্যাস মূলত হচ্ছে এই দুটো, যে 6টা বিন্যাস থেকে আমরা মূলত চক্রাকার বিন্যাস দুটো পেয়েছি। এখন আমি কিন্তু বলেছিলাম এটা যদি ক্লক ধরেন, ক্লক ওয়াইজ ধরেন, সরি এখানে কি এ, তাই না, এ বি সি, মানে ঘড়ির কাঁটা যেদিকে যায়, ক্লক ওয়াইজ যদি ধরেন, যদি ক্লক ওয়াইজ ধরেন তাহলে এটি হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ হবে। অ্যান্টি ক্লক মানে কি, ঘড়ির কাঁটার বিপরীতে। দেখেন এই দুটো সেম হবে, এটা এটা কিন্তু সেম, ক্লক ওয়াইজ যেটা আর অ্যান্টি ক্লক করলে আমাদের কি সেম হয়। কিভাবে দেখেন, এ বি সি ক্লক ওয়াইজ, উল্টোভাবে যান এ বি সি। এখন লক্ষ্য করেন যে এটাকে যদি এভাবে উল্টান যদি ধরেন, এই একটা মালার আমি দুটো পক্ষ ধরে নিচ্ছি, যে এই পক্ষটা আপনি ধরেন দুটো মাথা, এক পার্শ্ব আপনি দেখতেছেন, আরেক পার্শ্বে আমি দেখতেছি, ধরেন আমি এই পার্শ্বটা দেখতেছি, আপনি এই পার্শ্বটা দেখতেছেন। এটাকে যদি আমি উল্টাই, লক্ষ্য করে দেখেন, অথবা একে যদি আয়নায় আমি ফেলি, তাই না, আয়নায় যদি ফেলি তাহলে বাস্তবে যেটা আছে তার উল্টোটা আসবে, অর্থাৎ এইভাবে ধরলেও তাই হবে। আমি বাস্তবে আমি যেটা দেখতেছি আপনি তার উল্টোটা দেখবেন, কথাটা ক্লিয়ার? যেমন আমি এভাবে ধরার ফলে আমি যদি এটাকে যদি বামে দেখি, আপনি এটাকে দেখবেন কি ডানে, অর্থাৎ সরি আপনার দৃষ্টিকোণ থেকে ধরেন এখানে আমার বি আছে, তাই কিনা? তখন একটু লক্ষ্য করেন, আমি যদি এ পাশে বি দেখি,
তাহলে আপনি কি করবেন, আপনি আপনার উল্টো পাশে এই পাশে কি দেখবেন, বি দেখবেন। তার মানে একটার আরেকটি বিপরীত পাশে। একটু খেয়াল করেন যে যখন আপনি এই মালা জাতীয় কনসেপ্ট হবে, আমি কি বলছি, ক্লকওয়াইজ এটার সমান হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এই দুটো জিনিস মূলত একই জিনিস। কারণ আপনি যখন, আমি যখন দেখতেছি কি, ধরেন এ বি সি, কথাটা বুঝতে পারছেন কিনা, আপনি তার উল্টোটা দেখতেছেন, যে আপনি দেখতেছেন আপনার হাত ধরে এ বি সি, কথাটা বুঝতে পারছেন কিনা। তার মানে এই দুটো মূলত একই জিনিস। আমি আসলে এখানে বাস্তবে যেহেতু হাতে এলিমেন্টস নেই, আপনি এটা একটু আয়নাতে ধরবেন যে এই জিনিসটাই এটা বের হবে, কথাটা ক্লিয়ার। অর্থাৎ তাহলে এই দুটো জিনিস একই জিনিস কখন হচ্ছে, যখন মালা তসবিহ হচ্ছে। এই কারণে এই মানটাকে, এটা কি হচ্ছে, যা মান হচ্ছে তার অর্ধেক নিতে হবে। অর্ধেক নেওয়ার জন্য এখানে আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। এই কারণে লক্ষ্য করে দেখেন, এই দুটো যদি সেম হয় তাহলে মালা মূলত এখানে কয়টা, বিন্যাস মূলত কয়টা হবে, একটা হবে। এই কারণে এটির মান হচ্ছে কত, 3 ফ্যাক্টোরিয়াল বাই 2, তাহলে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল বাই 2, তার মানে কত, 1। তার মানে কি এই দুটো মিলে হয়ে যাচ্ছে একটা। এটি হচ্ছে উত্তর। বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত কমেন্টে জানান যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। তাহলে দেখেন আমরা কিন্তু অনেক জটিল একটা কনসেপ্টকে বুঝতে পারলাম। এবার আমরা ফাইনালি আমার আলোচনা একদম শেষের দিকে নিয়ে আসতেছি। আরেকটি বিষয় আমি একটু বলে রাখি, বিন্যাস রিলেটেড আমার বেসিকগুলো আপনাদেরকে শেখালাম। আপনাদের কাজ হচ্ছে অনেক অনেক বেশি করে চর্চা করা। চর্চা না করলে আপনি বিন্যাসের আনসার পরীক্ষার হলে করতে পারবেন না। অর্থাৎ আমি যা পড়িয়েছি এইটুকুই যদি নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু আনসার করতে পারবেন না। কেন? কারণ এটি হচ্ছে ফাইনালি একটা চর্চার হিসাব, যে যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন। ওকে, এবার লক্ষ্য করেন যে আমাদের পুনরাবৃত্তির বিন্যাস নিয়ে, আমরা কিন্তু আগে পুনরাবৃত্তি বলিনি, বলছি পুনর্বিন্যাস। কথাটা ক্লিয়ার? পুনর্বিন্যাস। একটু লক্ষ্য করেন, তাহলে পুনর্বিন্যাস যদি হয়, পুনরাবৃত্তির বিন্যাসটা কি মূলত? পুনরাবৃত্তি বিন্যাসটা কি মূলত? পুনরাবৃত্তির বিন্যাসটা হচ্ছে, আমরা এতক্ষণ যে বিন্যাস নিয়ে কথা বলে আসলাম এই গত কয়েকটি ক্লাস ধরে, সেখানে কোনো উপাদানকে আমরা রিপিট করিনি। রিপিট মানে কি, আমি একদম দুটো নিয়ে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি এ বি বলি, তাই কিনা, আমরা আগে বিন্যাস করেছি যে দুটো উপাদান, তার মানে আমাদের উত্তর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে বিন্যাস সংখ্যা হচ্ছে 2, রাইট? কিন্তু পুনরাবৃত্তির বিন্যাসটা কি? পুনরাবৃত্তির বিন্যাস হবে আমাদের n পাওয়ার, দেখেন এখানে উপাদান আমার কয়টা, 2টা, তার মানে এটা n পাওয়ার 2। আর আমি যদি এই দুটো নিয়েই বিন্যাস করি তাহলে আমাদের মূলত হবে এখানে পুনরাবৃত্তি বিন্যাস হচ্ছে 4টা। অর্থাৎ লক্ষ্য করে দেখেন আমাদের পুনরাবৃত্তি সারা বিন্যাস হচ্ছে কয়টা, 2টা। কি কি? এ বি আছে, বি এ আছে, এই দুটোই আপনি তৈরি করতে পারবেন। এটা হচ্ছে পুনরাবৃত্তি সারা বিন্যাস, রাইট? কিন্তু পুনরাবৃত্তির বিন্যাসটা কি মূলত? পুনরাবৃত্তির বিন্যাসটা হচ্ছে যে, একটু লক্ষ্য করেন, যেমন এ বি, আমরা কিন্তু এখানে এ কে 2বার ইউজ করতে পারিনি, বি কে 2বার ইউজ করতে পারিনি। কিন্তু পুনরাবৃত্তির বিন্যাসে আপনি এ কে সবকটা ইউজ করতে পারেন অথবা একটা ইউজ করতে পারেন। কথাটা বুঝতে পারছেন কিনা? এখানে যদি সিও থাকতো তাহলে এ দুটো ইউজ করে একটা সি ইউজ করতে পারতেন,
অথবা এ দুটো ইউজ করে একটা বি ইউজ করতে পারতেন, অথবা দুটো বি ইউজ করে একটা সি ইউজ করতে পারতেন, দুটো বি ইউজ করে একটা এ ইউজ করতে পারতেন, অথবা দেখা যাচ্ছে দুটো সি ইউজ করে একটা এ ইউজ করতে পারতেন। কথাটা ক্লিয়ার? দুটো সি ইউজ করে একটা বি ইউজ করতে পারতেন, অথবা দেখা যাচ্ছে তিনটাই সি ইউজ করলেন, অথবা তিনটাই এ ইউজ করলেন, অথবা তিনটাই বি ইউজ করলেন। অর্থাৎ পুনরাবৃত্তির বিন্যাসটা হচ্ছে যে একটা বিন্যাসের ভিতর আপনি কোনো উপাদানকে একাধিকবার রিপিট করতে পারেন, রাইট? একাধিকবার, যেমন আমি দুটো রিপিট করলাম, আবার সর্বোচ্চ আমি কি যতগুলি নিয়ে করতেছেন তত পর্যন্ত আমি রিপিট করতে পারি। যেমন এখানে তিনটা উপাদানে তিনটেই রিপিট করলাম, এখানেও তিনটেই রিপিট করেছি। কথাটা ক্লিয়ার? তবে একটা বিন্যাস টাইপ একই হবে, যেমন এ এ বি, এ দুইবার ইউজ করছেন, একটা বি ইউজ করছেন, এটা আবার ইউজ করতে পারবেন না। কথাটা এ এ বি একবার ইউজ করবেন। এভাবে দেখেন যে আমাদের এই বিন্যাসগুলোতে পুনরাবৃত্তির বিন্যাসও থাকে, আবার পুনরাবৃত্তি ছাড়াও বিন্যাস থাকে, তাই কিনা? যেমন আমি এ বি সি, বি এ সি লিখলাম, তাহলে এটাও তো এই বিন্যাসের অন্তর্ভুক্ত। তার মানে কি এটাতে কিন্তু পুনরাবৃত্তি ঘটে নাই, এটাতে পুনরাবৃত্তি ঘটে নাই। আমি যদি বলি সি এ বি, এখানেও পুনরাবৃত্তি ঘটে নাই। তার মানে কি পুনরাবৃত্তির বিন্যাসের ক্ষেত্রে আমারও পুনরাবৃত্তি ঘটেছে এই ধরনের বিন্যাসও থাকে, আবার পুনরাবৃত্তি ঘটেনি এরকম বিন্যাসও থাকে। এই কারণে পুনরাবৃত্তির বিন্যাসের সংখ্যাটা আমাদের সাধারণ যে পুনরাবৃত্তি সারা বিন্যাসের চাইতে অনেক বেশি হয়। কথাটা ক্লিয়ার? বলেন এইটুকু আপনি পার্থক্যটা বুঝতে পারছেন কিনা? আমি এ বি দিয়ে উত্তর দিচ্ছিলাম, ধরেন এ বি দিয়ে যদি আমি লক্ষ্য করে দেখি যে তাহলে আমার পুনরাবৃত্তি বিন্যাসে এটার মান কত হবে। যেমন পুনরাবৃত্তি না হলে এটা হতো এ বি বি এ, এর বাইরে আর লিখতে পারতেন না। কিন্তু এখন আমি দুটো উপাদানে দুটোই এ নিতে পারি, অথবা দুটো উপাদানে দুটোই বি নিতে পারি। তাহলে দেখুন আমার বিন্যাস সংখ্যা হচ্ছে কয়টা? চারটা। ওকে, আমার বিন্যাস সংখ্যা হচ্ছে কয়টা? চারটা। তার মানে পুনরাবৃত্তির বিন্যাসের ক্ষেত্রে আমাদের উপাদানগুলো একাধিকবার রিপিট হতে পারে। কথাটা ক্লিয়ার? এই কারণে আমাদের বিন্যাস সংখ্যাটা বেড়ে যাবে। স্বাভাবিক বিন্যাসে ছিল পুনরাবৃত্তি ছাড়া দুটো, আর পুনরাবৃত্তি সহ হয়ে গেছে চারটা। এটি হচ্ছে পুনরাবৃত্তি বিন্যাস। একে বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে n পাওয়ার r। n পাওয়ার r, n হচ্ছে কয়টা উপাদান আছে, যেমন দুইটা, আর হচ্ছে ওখান থেকে কয়টা নিয়ে আপনি বিন্যাস করবেন। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? আমাদের এই বিন্যাসগুলির ক্ষেত্রে আরো কিছু বিন্যাস আছে, যেমন নির্বাচনে ভোট দেওয়ার উপায়, যে প্রার্থী আছে এবং ভোটার আছে, ভোট দেওয়ার উপায় কি, এগুলিও এই টাইপেরই। ধরেন প্রার্থী ইউজ করবেন, প্রার্থীকে বেস ধরে ভোটার পাওয়ার হিসেবে আসবে, যেখানে এখানে এন আর আর হিসেবে আসছিল। কথাটা ক্লিয়ার? এটা ভোটের ক্ষেত্রে আমরা ইউজ করব। আবার যদি ধরেন প্রার্থী আর পুরস্কার থাকে, পুরস্কার বিতরণের উপায় থাকে, তাহলে প্রার্থী এর পাওয়ার হিসেবে কি আসবে? পুরস্কার আসবে। এইগুলি আমার শিটে এবং বইতে আছে, আপনারা সেগুলি দেখে নেবেন। যেমন আমরা যদি চিঠি পোস্ট করার কথা বলি, চিঠি পোস্টের ক্ষেত্রে আমাদের একই হবে, যে একটা তিনটা পোস্ট বক্স আছে, সেখানে আপনার 5টা চিঠি, এটা কত উপায়ে আপনি করতে পারেন। তার মানে এই সেম, এখানে আলাদাভাবে এটা করার দরকার নেই, এটা হচ্ছে চিঠি। তার মানে দেখেন সব কনসেপ্ট কিন্তু সেম, এগুলির সাথে সেম। কথাটা ক্লিয়ার? আপনি যদি মোবাইল নাম্বার ইউজ করতে চান সেটাও একই অবস্থা, তবে মোবাইল নাম্বার ক্ষেত্রে যদি ডিজিট, মানে এটা সাধারণত আমরা 10 ভিত্তিক করে থাকি। কি ভিত্তিক করে থাকি? 10 ভিত্তিক, কারণ আমাদের ডিজিটগুলি 1 থেকে 9 পর্যন্ত ব্যবহার, মানে এখানে 10টা ডিজিট আছে। ওকে, এখানে কয়টা ডিজিট আছে? 10টা। তার মানে একটা নাম্বার দিয়ে কত উপায়ে ফোন করা, মানে টেলিফোন করার উপায় যদি বের করতে চান, তাহলে 10 ভিত্তিক দিয়ে তারপর আপনি ডিজিট কয়টা ইউজ করবেন সেটা ইউজ করতে হবে। কথাটা ক্লিয়ার? আপনি ডিজিট কয়টা ইউজ করবেন, এটা হচ্ছে টেলিফোন করার মোট উপায়। আমার মনে হয় যে 1-2টো অঙ্ক আমরা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমি আবারও বলছি, আপনাদের কিন্তু বিন্যাস নিয়ে অনেক অনেক বেশি চর্চা করতে হবে, এটি মাস্ট। হ্যাঁ, লক্ষ্য করেন আমাদের এখানে একটা অঙ্ক রয়েছে, দেখেন অঙ্কটা হচ্ছে
দেখুন খুকন রেজা ভাই, এটা আপনার শীট যেটা দিয়েছি ওখানে সুস্পষ্টভাবে দেওয়া আছে, একবার একটু দেখে নেবেন। আমি অলরেডি বলেছি সরাসরি মুখস্থ করে ফেলবেন, কথাটা ক্লিয়ার? ওখানে একটু সরাসরি দেখে নেবেন, কথা বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে আপনি দেখবেন বেসমেন্ট সবসময় ভিত্তিমূলক টাইপের থাকবে। যেমন নির্বাচনে ভোট দেওয়ার উপায়, এখানে কার উপর ভোটটা দাঁড়িয়ে আছে? প্রার্থীর উপর ভোটার দাঁড়িয়ে আছে, তার মানে প্রার্থী বেসমেন্ট হবে। পুরস্কার বিতরণীর ক্ষেত্রে পুরস্কারটা কাকে দিবেন, কার উপর ভিত্তি হয়ে দাঁড়িয়ে থাকবে? প্রার্থীর উপর, কথাটা ক্লিয়ার? একইভাবে চিঠি পোস্ট করবেন, চিঠি কার উপর ভিত্তি করে চিঠি পোস্ট করতে পারবেন? সেটা হচ্ছে পোস্ট বক্স, তার মানে পোস্ট বক্স বেসমেন্ট থাকবে, উপরে থাকবে কি আমার চিঠি। টেলিফোন করার উপায়, টেলিফোন যে করবেন কি নাম্বারের উপর ভিত্তি করে আপনি এটা করবেন? এটা হচ্ছে 10টা ডিজিটের উপর ভিত্তি করেই করবেন, তার মানে 10টা ডিজিটটা হচ্ছে বেসমেন্ট, তার উপর হচ্ছে আপনি কয়টা ডিজিট নিচ্ছেন। এগুলো আপনি একটু চিন্তা করলেই একটা ছন্দ খুঁজে পাবেন, এর উপর ভিত্তি করেই মনে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে লক্ষ্য করেন আমাদের 53 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এখানে বলছে টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে। ওকে, এটা একটু আগে যেটা আমরা বললাম, যদি কক্সবাজার শহরে টেলিফোনগুলো 5 অঙ্ক বিশিষ্ট হয়, এটা হচ্ছে কি আমার ডিজিট, অর্থাৎ 5 অঙ্ক বিশিষ্ট হয়, তবে ওই শহরে কত উপায়ে আপনি টেলিফোন সংযোগ দেওয়া যাবে? তাহলে বেসমেন্ট কত হবে? 10, আর এখানে পাওয়ার কত হবে? 5। ক্লিয়ার? খুবই সহজ। এরপর দেখেন 54 নম্বর অঙ্কটা। 54 নম্বর অঙ্কে সেম, আপনি যদি টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা থাকে এবং রাজশাহী শহরে টেলিফোন নম্বরগুলো 6 অঙ্ক বিশিষ্ট হয়, তবে রাজশাহী শহরের সর্বোচ্চ কত টেলিফোন সংযোগ দেওয়া যাবে? সেম হবে। এবার আসুন 55 নাম্বার। 55 নাম্বার কি বলছে? যদি গ্রামীণ ফোন কোম্পানি বাজারে যে মোবাইল সংযোগ দিচ্ছে তা 11 অঙ্কের প্রথম 3টি অঙ্ক কত? 017 হলে সর্বোচ্চ কতটি সংযোগ দিতে পারবেন? তার মানে প্রথম 3টে অঙ্ক, আমাদের ডিজিট কয়টা? 11টা। ডিজিট যদি 11টা হয়, তাহলে 11টা ডিজিটের ভিতর আমার 017 বাদ যাবে 3টা, তাহলে 3টা বাদ দিলে আমার থাকবে কত? 8টা, তার মানে 10 ভিত্তিক 8 হবে। ক্লিয়ার? ওকে, কারণ আপনি যে কটা ডিজিট ইউজ করবেন তত পাওয়ার হবে। একইভাবে 56 নম্বরটা একই, 016 স্থির রাখতে হবে। স্থির রাখা মানে কি বুঝতেই পারছেন, ও বিন্যাসে অংশগ্রহণ করবে না, তার মানে কি ওকে বাদ দিতে হবে। তাহলে 9 অঙ্ক থেকে আপনি এই 3টা বাদ দেবেন, 3টা বাদ দিলে যে 3টা স্থির থাকবে, তাহলে আপনার কত হবে? আর এর পাওয়ারটা অর্থাৎ উপরে পাওয়ারটা আপনার 6 হবে। ক্লিয়ার? তাহলে আমার মনে হয় আপনারা পারবেন। এখানে 57 নম্বর অঙ্কটা যদি দেখেন, এখানে কি বলা হচ্ছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টেলিফোনগুলো 6 অঙ্ক বিশিষ্ট, যার প্রথম স্থানে 7 এবং দ্বিতীয় স্থানে 1 রয়েছে। ফোন ডায়ালের জন্য 0 থেকে 9 ব্যবহার করে মোট কতটি টেলিফোন সংযোগ দেওয়া সম্ভব? এখন দেখেন 6 অঙ্ক বিশিষ্ট, এর ভিতর শর্তটা হচ্ছে, আমি এর আগেও বলেছি, যদি ফিক্স বলে, কোথাও স্থির বলে, ওরা বাদ। তাহলে এখানে প্রথম স্থান আর দ্বিতীয় স্থানে 7 আর 1 রয়েছে, এটা থাকবে। তার মানে এটা বাদ দিলে 6টার ভিতর তাহলে 2টো বাদ দিলে থাকে কত? 4টা, তাহলে 10 ভিত্তিক 4 হবে। বলেন পারবেন কিনা প্লিজ? আর এখানে বাকি অঙ্কগুলো আপনারা একটু অ্যাডমিশন গাইড থেকেও দেখে নিতে পারেন, পুরস্কার বিতরণ করা, টেলিফোন করার উপায়, নির্বাচনে ভোট দেওয়ার উপায়। ওকে, প্লিজ বুঝতে পেরেছেন কিনা? যদি আমি এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন। ওকে, এখন বলেন এই যে কয়েকটা পর্ব যারা একটানা দেখেছেন, আপনারা একটু আমাকে কমেন্টে জানান যে বিন্যাস কনসেপ্টটা মানে বুঝতে পেরেছেন কিনা প্লিজ। আমরা এখনই ক্লাসটি শেষ করব, একটু আপনাদের অভিমত জানতে চাচ্ছি, বিন্যাস কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা? তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাদের অনেক বেশি কিন্তু এখানে চর্চা করতে হবে। আমি বেসিকের এমন কোনো ডেপথ কনসেপ্ট নাই যেটি আপনাদের সাথে আমি শেয়ার করিনি। আমি চেষ্টা করেছি যে বিন্যাস কনসেপ্টটাও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে না দেখে আপনি ফিল করা শিখেন, আমি সেটা চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু
পেরেছি। আর শূন্য বিষয়টা কঠিন, এটা আপনি আরও একাধিকবার একটু দেখেন ভিডিওটা, তাহলেই হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই। আর আমি চেষ্টা করব সুযোগ পেলেই একটু ক্লাসের সংখ্যাটা বাড়িয়ে দেওয়ার, কারণ আমি চাচ্ছি সমাবেশ এবং সম্ভাব্যতা এই দুটো চ্যাপ্টার আমাদের এই সপ্তাহের ভিতর, এই সপ্তাহ না হোক আগামী সপ্তাহের মাঝামাঝিতে শেষ হয়ে যাক। তাহলে কঠিন টপিক্সটা শেষ হবে, বিশেষ এপ্রিলের আগে 29 তারিখের আগে আপনাদের মতো একটু চর্চা করার সুযোগ পাবেন। আর জ্যামিতির ক্লাসগুলোও ধারাবাহিকভাবে হতে থাকবে, তবে এখানে পুরাতন কিছু ভিডিও আছে যেগুলো আমি আগেই গ্রুপে চেষ্টা করবো একটু দেওয়ার জন্য। এখন দেখা যাক কি হয়। ওকে, তাহলে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।